আসসালামু আলাইকুম। আজকে হিসাব বিজ্ঞানের সমন্বয় জাবেদা যেগুলা সেগুলা কিভাবে দিতে হয় সেটা শিখব। আমরা কার্যপত্র তখনই ভালোভাবে পারবো যখন সমন্বয় জাবেদাগুলো পরিপূর্ণভাবে দিতে পারবো। আচ্ছা, সমন্বয় জাবেদা দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রেওয়া মিলের ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। অর্থাৎ তুমি সমন্বয় জাবেদা তখনই পারবা যখন তুমি রেওয়া মিলের ব্যালেন্সটা ঠিক করার জন্য কি করতে হবে সেটা বুঝতে পারবা। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল বলি। মনে করো তোমার বেতন, ঠিক আছে, মানে তুমি তোমার কর্মচারীকে বেতন দাও, প্রতি মাসে 3,000 টাকা করে বেতন তার। আচ্ছা, এখন আমরা জানি যে হিসাবকাল 1 বছর শেষে সাধারণত হয়ে থাকে, যে একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ 1 বছর পর পর আমরা হিসাব নিকাশ করি। তো বেতন দাও 3,000 টাকা। তো 1 বছরে কিন্তু বেতন আসে টোটাল 36,000 টাকা। এখন সেখানে তুমি ওই কর্মচারীকে মাত্র 30,000 টাকা বেতন দিছো। তার মানে কি, ব্যয় 30,000 টাকা দেখাইতেছো। তাহলে আরো কি করতে হয়, তোমাকে আরো 6,000 টাকা বাড়ায় দেখাইতে হইব। অর্থাৎ ভালো করে খেয়াল করো কথাটা, একটা নির্দিষ্ট আর্থিক বছরে অর্থাৎ 1 বছরের টাকা মিলানোর জন্য যদি কোনো হিসাবকে ডেবিট করতে হয় তুমি ডেবিট করবা, কোনো হিসাবকে ক্রেডিট করতে হয় তুমি ক্রেডিট করবা। বেতনটা সাধারণত ব্যয়, তাই ডেবিট পাশে বসে। এখন ওইখানে আমার ছকের মধ্যে লেখা আছে বেতন ডেবিট পাশে 30,000 টাকা, কিন্তু আসলে আসলে তো 1 বছরে আমার ব্যয় 30,000 টাকা না। আমি তাকে 30,000 টাকা দিছি ঠিক আছে, কিন্তু আমার 1 বছরে বেতন বাবদ ব্যয় হয় 36,000 টাকা। তো আরো যে 6,000 টাকা দেই নেই সেটা দেখানোর জন্য কি আরো 6,000 টাকা ডেবিট পাশে বসাইতে হবে। বেতন হিসাব লেখা আরো 6,000 টাকা ডেবিট পাশে বসাইতে হবে। তো 6,000 টাকা যে দেই নেই সেটার জন্য তো আলাদা আরেকটা নাম দেওয়া উচিত না? সেটাকে আমরা তখন বকেয়া বেতন বলবো। অর্থাৎ বকেয়া বেতন মানে দায় আছে 6,000 টাকা দেই নেই, কিন্তু আমার 1 বছরে টোটাল খরচ হয়েছে 36,000 টাকা। এইরকম ভাবে প্রেজেন্ট করতে হবে। আবার একই উদাহরণে যদি মনে করো যে তুমি কর্মচারীকে 40,000 টাকা বেতন দিয়ে ফেলছো, তখন তো তোমার বেতন ব্যয় তুমি তো 40,000 টাকা দেখাইতে পারবা না, কারণ তোমার তো 1 বছরে ব্যয় 40,000 হয় নাই। আমাদের যাই হোক না কেন ব্যয় 1 বছরের দেখাইতে হবে, মানে 36,000 টাকা ব্যয়ই দেখাইতে হবে। তার মানে এখন তোমাকে কি করতে হইতেছে, বেতন 40,000 থেকে 36,000-এ নামার জন্য 4,000 টাকা বিয়োগ করা লাগবে। অর্থাৎ তখন তুমি সমন্বয় যাবে তাই বেতন হিসাবকে ক্রেডিট করবা 4,000 টাকা, কারণ তুমি অলরেডি 4,000 টাকা বেশি দিয়ে ফেলছো, আমার 1 বছরে খরচ দেখাইতে হবে। তো এই যে একটা টার্গেট, এটা যদি তুমি তুমি সেট করে নাও নিজের মধ্যে যে আমি এই লক্ষ্য পানে আগায় যাব, তাহলেই মনে করো যে সমন্বয় জাবেদাগুলা বুঝতে সুবিধা হবে। তো শুরু করা যাক। দেখো, এখানে একটা কোন রকম একটা রেওয়া মিল করছি আমি। আচ্ছা, এখানে এই রেওয়া মিলটা মূলত প্রস্তুত করা হয়েছে এই জাবেদার উপর ভিত্তি করে, যে এই টাইপের আয় ব্যয়গুলা থাকে, সাধারণত আমরা পাইয়া থাকি, আরো থাকে। নেক্সট ক্লাসে হয়তো আরো কতগুলো দেখাবো, তবে এই সাতটা বুঝতে পারলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আশা করতে পারি। আচ্ছা, দেখো, অব্যবহৃত মণিহারি 4,800 টাকা। আমরা জানি মণিহারিটা ব্যয়। আচ্ছা দেখো, রেওয়া মিলের মধ্যে লেখা আছে মণিহারি 10,500 টাকা। তো এখানে 10,500 টাকা আমি ব্যয় হিসেবে দেখাইতেছি, কিন্তু ওই 10,500 টাকার মধ্যে থেকে অব্যবহৃত মানে এখনো ব্যবহার হয় নাই, মানে ব্যয় হয় নাই 4,800 টাকা। তার মানে কি, দেখো, খরচ 10,500 দেখাইতে চাইতেছি, কিন্তু আসলে তো আমার ওই বছর 10,500 খরচ হয় নাই। খরচটাকে এখন আমাকে কি করতে হইব, কমাই ফেলতে হবে। আচ্ছা, এখন খরচটাকে কয় টাকা কমাবা? 4,800 টাকা যদি খরচ কমাই তাহলে আমি জানতে পারবো না যে 1 বছর আসলে কয় কয় টাকা খরচ হয়েছে। তো সেই জন্য আমি কি করলাম, দুইটা পক্ষ লিখলাম। দেখো, নিজের মনের মতো দুইটা পক্ষ লিখলাম। তোমার একটা লিখলাম এবার একটু খেয়াল করো, তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে, জিনিসটা দেখো কি হইলো। মনিহারি ব্যয় সবসময় কিন্তু আমরা ডেবিট করে থাকি, কিন্তু এখন কি করলাম, ক্রেডিট পাশে দিলাম। কেন ক্রেডিট পাশে দিলাম, আমার এইখানের ব্যয়টাকে কমাইতে হবে। আমার আসলে ওই বছরে 10,500 টাকা ব্যয় হয় নাই, আমার ব্যয় হয়েছে কত, এই 4,800 টাকা যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে জানতে পারবো এক্স্যাক্টলি আমি কয় টাকা মনিহারি বাবদ খরচ করছি। আমার লক্ষ্য একটাই, 1 বছরে
আয় ব্যয় সব দেখাইতে হবে। তো আমি এই জন্য কি করবো, এটা থেকে যদি 4,800 টাকা কমাইতে চাই তাহলে আমার জাবেদার মধ্যে মনিহারিটারে কি করতে হইতেছে, ক্রেডিট করা লাগতেছে। তাই কিন্তু আমি ক্রেডিট করছি। নরমালি কিন্তু মনিহারি ব্যয় ব্যয় ডেবিট পাশে বসে, কিন্তু আমাকে এখানে রেওয়া মিলটাকে কারেক্ট করার জন্য এই পক্ষটাকে ক্রেডিট করা লাগছে। আচ্ছা, এখন ভাই আর একটা পক্ষকে লিগা অব্যবহৃত মনিহারি হিসাব ডেবিট লিখবেন। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার 10,000 টাকার সম্পদ আর কি, 10,000 টাকা তুমি বেতন বাবদ দেওয়ার কথা, তুমি 10,000 টাকা দিলা না আর কি, না এটা এইভাবে বললে হবে না, এটা দিয়ে বুঝাই দেখো। মনিহারি খরচ দেখানোর কথা 10,000 টাকা, কিন্তু আসলে খরচ হয়েছে 5,000 টাকা। তাহলে আরো তো 5,000 টাকার মনিহারি তোমার কাছে আছে, তাই না? সেটার তো বাজারে একটা দাম আছে। আমরা জানি যা আমার কাছে আছে, যার বাজারে আর্থিক মূল্য আছে, সেটা আমাদের জন্য সম্পদ। তার মানে কি, ওই খরচ থেকে আমার সম্পদের সৃষ্টি হয়েছে, মানে সম্পদ বাড়ছে, অর্থাৎ অব্যবহৃত মনিহারিটা আমার জন্য সম্পদ। সম্পদ বাড়ছে কত বছর শেষে, 4,800 টাকা। ব্যয় কমছে কত, 4,800 টাকা। এরপরেরটা যাব আমরা। দেখো 2 নাম্বারটা বলতেছে বীমা খরচ প্রতি মাসে 1,500 টাকা। ভালো কথা, প্রতি মাসে আমি আগে দেখবো এক বছরে কয় টাকা হয়। তো প্রতি মাসে যদি 1,500 হয়, এক বছরে তোমার কত টাকা হয়, 1,500 গুণন 12, অর্থাৎ 18,000 টাকা হয়। তাহলে বীমা খরচ হয় 18,000 টাকা। এখন আমরা রেও মিলে দেখবো যে রেও মিলে আসলে কয় টাকা লিখছে, কারণ আমার লক্ষ্যই হয়েছে রেও মিলের ব্যালেন্স ঠিক করা। এটার জন্য রেও মিলের ব্যালেন্সের ওই হিসাবটাকে যদি ডেবিট করতে হয় ডেবিট করব, ক্রেডিট করতে হলে ক্রেডিট করব। আচ্ছা, বিমা খরচ প্রতি মাসে 1,500 টাকা, তাহলে আমার এক বছরের টোটাল খরচ বা ব্যয় দেখাইতে হবে 18,000 টাকা। আচ্ছা, এখন দেখো এখানে কি লেখা আছে, অগ্রিম বীমা 24,000 টাকা। অগ্রিম বীমা কোন হিসাব, সম্পদ। এখন সম্পদ ছিল 24,000 টাকা, এখনো কি 24,000 টাকার সম্পদ আছে? নাই, 18,000 টাকা খরচ হয়ে গেছে। অর্থাৎ অগ্রিম বীমা যেই পক্ষটা, সেটার আমাকে কি করতে হবে, কমাই দিতে হবে। তাহলে আমি অগ্রিম বীমাটারে ক্রেডিট পাশে লিখব। অর্থাৎ একটা হয়েছে শুধু বীমা হিসাব, আরেকটা হচ্ছে অগ্রিম বীমা হিসাব। এখন অগ্রিম বীমা খরচ সম্পদ যেটা, সেটা কয় টাকা কমাবো, 18,000 টাকা সম্পদ আমার এখান থেকে খরচ হয়ে গেছে। তাহলে এই যে ক্রেডিট পাশে 18,000 টাকা লেখা দিলাম। তার মানে এখন যদি অগ্রিম বীমা এটা থেকে এটা বাদ দিই, তাহলে এইখানে আর মাত্র 6,000 টাকা, মানে সম্পদ বাবদ 6,000 টাকা থাকে। আর বাকি 18,000 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। আমরা জানি খরচটা ডেবিট হয়। এই গেল তোমার দ্বিতীয় যাবে না। আমার টার্গেট শুধুমাত্র রেও মিলের ব্যালেন্সটাকে ঠিক করা, আর কিছুই না। এরপরে দেখো, সেবা প্রদান কিন্তু হিসাবভুক্ত হয়নি 30,000 টাকা। মানে কি, আমি ধারে সেবা দিছি একজনকে, তো এটা নর্মাল জাবেদার মধ্যে আসলে গণ্য করা যায়। সেবা দিছি, টাকা পাইনি, অর্থাৎ একটা হচ্ছে পাওনাদার, সরি, একটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, আর একটা হচ্ছে সেবা আয় হিসাব। আয় বাড়ছে, আবার দেনাদার যে বা প্রাপ্য হিসাব যে, সেও বাইরে গেছে। তো প্রাপ্য হিসাব সম্পদ 3 নাম্বার। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, যেটা আমরা সম্পদ জানি। আরেকটা হচ্ছে তোমার সেবা আয় হিসাব, আয় বাড়ছে, সম্পদ বাড়ছে। কত টাকা তোমার, আমার 30,000 টাকার দেনাদার বাড়ছে বা প্রাপ্য হিসাব বাড়ছে, আর আয় বাড়ছে আমার 30,000 টাকা। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে তোমার 4 নম্বরটা। দেখো, বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ বিলম্বিত করতে হবে। আচ্ছা, বিলম্বিত হবে, বিলম্বিত কথার মানে কি, বিজ্ঞাপনের সাথে যে বিলম্বিত কথাটা থাকে, সেই বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম। মানে বিলম্বিত যেই কথা, অগ্রিম একই কথা। তুমি এটাকে এটাও বলতে পারো, বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ অগ্রিম হবে, মানে আগেই দিয়া ফেলছি। বিজ্ঞাপনটা ব্যয়, তো ব্যয়ের 3 ভাগের 2 ভাগ যে টাকা, সেটা আগে ভাগে দিয়ে ফেলছি। লাইক বিষয়টা এমন হইলো যে একজনকে বেতন প্রদান করছো 15,000 টাকা, 2 অংশ অগ্রিম,
3/2 অগ্রিম, মানে 10,000 টাকাই তাকে অ্যাডভান্স করে ফেলছো। একজনকে 3 মাসের জন্য 15,000 টাকা দিছো, 1 মাস হয়েছে খরচ, আর বাকি 2 মাসেরটা কি অগ্রিম, মানে 3/2 অংশই অগ্রিম। লাইক এমন একটা কথা তারা প্রকাশ করতে চাইতেছে। তো ভালো কথা, আমরা দেখবো এখানে বিজ্ঞাপন কত দেওয়া আছে। দেখো বিজ্ঞাপন দেওয়া আছে 60,000 টাকা। এখন 60,000 টাকা তো আমার খরচ হয় নাই, খরচ হয়েছে কত, 3/1 অংশ খরচ হয়েছে, আর অগ্রিম আছে কত, 3/2 অংশ। এখন রেওয়া মিলের ব্যালেন্স ঠিক করার জন্য দেখবো যে কোনটারে ডেবিট করা লাগবে, বিজ্ঞাপনটারে ডেবিট করা লাগবে না বিলম্বিত বিজ্ঞাপনটারে ডেবিট করা লাগবে। এখন দেখো বিজ্ঞাপন এই জায়গায় 60,000 টাকা, বিজ্ঞাপনটা ব্যয়, এখন আমার ব্যয় দেখাইতে হবে কত, মাত্র 20,000 টাকা, কারণ 2 অংশ তো অগ্রিম, তাই না? তো এটারে 20,000 টাকা বানানোর জন্য আমাকে কি করতে হবে, বিজ্ঞাপনটা ক্রেডিট পাশে 40,000 টাকা লিখতে হবে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ক্রেডিট, সরি বিজ্ঞাপন হিসাব ক্রেডিট, $40,000। দেখো আমি চোখ বন্ধ করে আগে ক্রেডিট পাশেরটা লিখছি, যে আমার 40,000 টাকা খরচ কমে গেছে, ব্যয় কমছে, তাই ক্রেডিট। আর 40,000 টাকার কি সম্পদ বাড়ছে, মানে আগে ভাগেই আমি খরচের টাকা থেকে দিয়ে ফেলছি। আমাদের সম্পদের মধ্যে দুইটা কথা ছিল, এক যা আমার কাছে আছে, যার বাজারে আর্থিক মূল্য আছে, অথবা কারো কাছ থেকে আমি কিছু পাবো, সেগুলো আমার জন্য সম্পদ। তো এই যে তাকে যে আমি বিজ্ঞাপন বাবদ 60,000 টাকা দিলাম, এখনো তার থেকে আমি 40,000 টাকার সেবা পাও না, তার মানে এটা আমার জন্য কি সম্পদ, সম্পদ আমার বেড়ে গেছে 40,000 টাকা, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন। আমার সম্পদ বাড়ছে 40,000 টাকা, আর ব্যয় কমে গেছে 40,000 টাকা। এরপরে দেখো 5 নাম্বার, সমাপনী মজুদ পণ্য 10,000 টাকা। আচ্ছা, এটাও নরমাল, সমন্বয় যাবে দেয় সবসময়, কিন্তু এটা সবসময় নরমাল মোডে থাকে। দেখো এখানে সমাপনী মজুদ পণ্য বলতে কিন্তু আমরা সম্পদ বুঝি, হ্যাঁ, যে বছর শেষে যে পণ্যটা থাইকা যায় সেইটা। তো সম্পদ, সমাপনী মজুদ পণ্য সম্পদ বাড়ছে, আর ক্রয় কমে যাবে, আমি এটা এক্সপ্লেন করতেছি। আর ক্রয় হিসাব, আচ্ছা এটা কিভাবে হইলো সমাপনী মজুদ পণ্য আর ক্রয়। আগে দেখো সমাপনী মজুদ পণ্যটা আসে কোত্থেকে, ক্রয়ের থেকে আসে। তুমি মনে করো 60 লাখ টাকার মাল কিনছো, 50 লাখ টাকা বেচছো, 10 লাখ টাকা বিক্রি করতে পারো নাই, তাহলে যে ক্রয় তো ব্যয়, তোমার কি আসলে 60 লাখ টাকা ব্যয় হয়েছে ওই বছরে, হয়েছে তো 50 লাখ টাকা। তো বাকি যে 10 লাখ টাকা সেটা তো ব্যয় কমে গেছে, আর এই 10 লাখ টাকা তোমার কাছে মজুদ আছে, মানে তোমার সম্পদ বেড়ে গেছে। তো এখানে সেম কাজটা করছি, অর্থাৎ আমি ক্রয়টাকে কমাই দিছি, যে আমার যে ক্রয় ছিল 70,000 টাকার পণ্য, সেখান থেকে আমি 10,000 টাকা ক্রয়টা বিক্রি করতে পারিনি, মানে ব্যয়টাতে খরচ করতে পারিনি বা ব্যয় করতে পারিনি, এই বছরে ব্যয় হয় নাই, ওই বছরে আমার 10,000 টাকা পণ্য ব্যয় এখনো হয় নাই, তাই আমরা এই ব্যয়টাকে কমাই দিলাম। আর এই ব্যয়টা আমার কি সম্পদ হিসাবে কাজ করতেছে, মানে বছর শেষে রয়ে গেছে আমার কাছে, বাজারে দাম আছে, সেটাকে আমরা সম্পদ বলি, সম্পদ বেড়ে গেছে 10,000 টাকা। এরপরে হচ্ছে তোমার 6, দেখো ভাড়া প্রদান প্রতি মাসে 3,000 টাকা। আচ্ছা, তার মানে একজনকে প্রতি মাসে মাসে ভাড়া দেওয়া লাগতেছে, রাইট? আচ্ছা, ভাড়া দিচ্ছি, আবার দিব, আবার দিব। তো আমরা তো 1 বছরের আয় ব্যয় হিসাব দেখাবো। তো এখানে তারা লেখা দিছে ভাড়া প্রদান প্রতি মাসে 3,000 টাকা। তো প্রতি মাসে যদি 3,000 টাকা হয়, 12 মাসে কত হয় সেটা একটু ক্যালকুলেশন করা উচিত। তো 3,000 গুণন 12 সমান সমান 36,000 টাকা। অর্থাৎ আমাকে ভাড়া ব্যয় বাবদ 36,000 টাকা দেখাইতে হবে। এই 36,000 টাকা দেখাইতে যা যোগ করতে হলে যোগ করবো ওই পক্ষটাকে, বা ওই পক্ষটাকে ডেবিট করতে হলে ডেবিট করবো, ক্রেডিট করতে হলে ক্রেডিট করবো। 36,000 টাকা বানানোর জন্য যে কয় টাকা লেখা লাগে সেই কয় টাকাই লিখবো আমি। এখন দেখো যাই জাবেদার ইয়াতে যাই, রেওয়া মিলে যাই, দেখো রেওয়া মিলের মধ্যে ভাড়া কই আছে, এই যে ভাড়া আছে। দেখো ভাড়ার এখানে লেখা 31,000 টাকা ডেবিট পাশে, কিন্তু আমি তো জানি ভাড়া বাবদ আমার ব্যয় হয়েছে 36,000 টাকা, অর্থাৎ আরো 5,000 টাকা আমাকে বাড়াইতে হবে।
তো 5,000 টাকা যে বাড়াবো তার মানে কি ভাড়া হিসাব যেটা সেটাকে আরো ডেবিট পাশে 5,000 লেখা উচিত। তাহলে আমি চোখ বন্ধ করে এই রেওয়া মিলের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য ভাড়া হিসাব ডেবিট পাশে 5,000 টাকা লিখে দিলাম। এখন আরেকটা পক্ষ কি হইব, এখানে ব্যয় বলছে 31,000 টাকা কিন্তু আসলে ব্যয় হয়েছে 36,000 টাকা, তার মানে বাকি 5,000 টাকা এখনো তাকে দেওয়া হয় নাই, মানে পরিশোধ করি নাই, অর্থাৎ বকেয়া ভাড়া রয়ে গেছে। তাহলে আরেকটা পক্ষ হবে বকেয়া ভাড়া, যেটা দায়, দায় বাড়লে ক্রেডিট হয়, বকেয়া ভাড়া হিসাব 5,000 টাকা। 5,000 টাকার দায় বাড়লো, 5,000 টাকার ব্যয় বাড়লো। টার্গেট একটাই রাখতে হবে, রেওয়া মিলের ব্যালেন্স ঠিক করতে হবে। যাই এটা ভালো করে মাথার মধ্যে নিয়ে নিতে পারবা তার জন্য কার্যপত্র, তার জন্য সমন্বয় যাবে না। এরপরে দেখো লাস্ট ওয়ান, বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে, এটা তোমাকে বইলা দিছে তারা। বিনিয়োগের সুদটা আয় আর বকেয়া বিনিয়োগের সুদ যেটা সেটা সম্পদ। আয়টা ক্রেডিট পাশে বসে, সম্পদটা ডেবিট পাশে বসে। তাই আমরা লিখব বিনিয়োগের বকেয়া সুদ হিসাব আর বিনিয়োগের সুদ হিসাব। বকেয়া সুদটা সম্পদ আর শুধু বিনিয়োগের সুদটা আমার জন্য আয়। এখন টাকাটা কিভাবে বের করবো, এখানে তো কোনো টাকা দেওয়া নাই, আমাকে কষ্ট করে এখানে দিতে, এই যে 5% বিনিয়োগ 80,000 টাকা, তো 80,000 টাকার 5% করলে যে টাকাটা হবে সেটাই সুদ। তো 80,000 টাকার 5% করে দেখো 4,000 টাকা হবে। এই যে 7টা জাবেদা করছি, তোমরা এটারে রিপিট এগেন এন্ড এগেন এগেন এন্ড এগেন বোঝার চেষ্টা করে কয়েকবার ভিডিওটা দেখো, রিভিউ করো। যদি এটা তোমাদের ক্লিয়ার না হয় তারপরে আমাকে ধরো যে আসলে এটা ক্লিয়ার হয় নাই। 100% ক্লিয়ার হবে। পাশাপাশি তোমরা যদি বিগত সালের কার্যপত্রের বোর্ড কোয়েশ্চেন গুলা দেখো, দেখবা যে একদম শিওর থাকো 90%, অলমোস্ট 90% সমন্বয় জাবেদা এগুলাই থাকে। মানে আমি এখন যেগুলা লিখছি এখানে মোটামুটি আমি ব্যয়গুলারে অগ্রিমও বানায় রাখছিলাম, ব্যয়গুলারে বকেয়াও বানায় রাখছি, মানে হচ্ছে সব ক্যাটাগরির আমি তোমাকে এখানে লিখে দিছি। টুকটাক আয়ের কিছু অংশ বাকি আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। তবে এইগুলাই ম্যাক্সিমাম টাইম পাবা, একদম শিওর থাকো। তুমি কয়েকটা বোর্ড নাড়াচাড়া দিয়ে দেখতে পারো। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।